হ্যাঁ, এবারে সফরে আমাদের ছিল শুধু 4টে দিন, আর সেই 4 দিনে কলকাতা তথা পশ্চিমবঙ্গ আমাদের যা দিল, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, আর ভজহরি মান্নার সেই বিখ্যাত থালি, তার সঙ্গে হারিয়ে যাওয়া কিছু স্মৃতিকথা। সেই সবকিছুই যেন আমরা সুটকেসে ভরে নিয়ে যাচ্ছি নিউ জার্সিতে। শুধু জামা কাপড় না, নিয়ে যাচ্ছি একটা শহর, একটা অনুভূতি। আজকের এই গল্পটা শুধু আমার না, সব বাঙালির জন্য যারা কোনো না কোনো সময়ে কলকাতাকে পিছনে ফেলে এসেছে। লেটস স্টার্ট, সঙ্গে থাকুন। মর্নিং, কলকাতা থেকে এখন আমরা আজকে একটু বেরিয়েছি। আমাদের কিছু ব্যাংকের কাজ টাজ আছে যেগুলোকে কমপ্লিট করবো বলে বাইপাসের বাড়ি থেকে বেরিয়েছি। ব্যাংকের কাজকর্ম ছাড়াও আজকে আমাদের প্ল্যানে আছে আমার শ্বশুর বাড়ি যাওয়া, তারপরে এখানে শ্যামবাজারে একটু বাজার করে খাওয়া দাওয়া করা, তারপরে আজকে সন্ধ্যাবেলায় ইউএসএ ফেরত যাওয়ার জন্য প্যাক আপ। প্রচুর কাজ। আগামীকাল সন্ধে আবার আমরা ফেরত চলে যাচ্ছি ইউএসএ। এসেছিলাম মাত্র 4 ফুল ডেজের জন্য। তো এখন আমরা চলেছি পার্ক স্ট্রিটে। তো সেই পার্ক স্ট্রিটে পৌঁছানোর আগে বর্ধমানের কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগের এপিসোডে যেটা দেখিয়েছিলাম, আমরা গিয়েছিলাম বর্ধমান এবং গত পরশুদিন সন্ধ্যের সময় বর্ধমান থেকে ফেরত চলে আসি কলকাতাতে, এবং এই প্রথমবার সকালে গিয়ে বিকেলে ফেরত এলাম বর্ধমান থেকে। জেনারেলি বর্ধমানে যাওয়া মানে আমাদের একটা উৎসব লেগে যেত, সেটা এবারে আর হলো না। আর বর্ধমানের কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। যদিও বর্ধমানের ধান হয়ে থাকে প্রচুর, তবুও লোকের মনে প্রথমেই আসে যে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। এন্ড অবশ্যই আমরাও বর্ধমানের সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছিলাম, এবং সেই বিখ্যাত বর্ধমানের বিখ্যাত গণেশ মিষ্টান্ন ভান্ডার। আদি গণেশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে আমরা মিষ্টি কিনে যাচ্ছি। এটা কি ছানা ভাজা? খেয়ে দেখবে? একটা খেয়ে দেখো তাহলে আগে, কালকে ফ্রিজ করবো। গণেশ মিষ্টান্ন ভান্ডারে কিন্তু অনেকগুলো আউটলেট আছে। যাই হোক, যেটা আমাদের যাতায়াতের পথে পড়ে সেখান থেকে আমরা বেশ কয়েক প্যাক সীতাভোগ এবং মিহিদানা নিয়ে নিলাম, যেগুলো নিয়ে আসবো আমরা ইউএসএতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা ওদেরই সুইটস তো। হ্যাঁ, আদি সবাই গণেশের নামে করে। মিষ্টান্ন ভান্ডার এই দুটোই আছে। এই হচ্ছে সেই বিখ্যাত কার্জন গেট। লন্ডনের গ্রিন পার্কের পাশেই এরকম আছে একটা বিজয় তোরণ। দুটো তোরণকেই পাশাপাশি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কতটা মিল। আদি ল্যাংচা ভবন। কোথাকার ঘোষ? শক্তিগড়ের। তো বর্ধমান থেকে বেরিয়ে আমরা থেমেছিলাম শক্তিগড়ে একটু চা খাবো বলে, ল্যাংচা কেনার জন্য নয়, আদি ল্যাংচা ভবন থেকে। এই দোকানটার বয়স কত বছর হলো? 32। কেমন চলে এখন? এখন তো খুব শক্তিগড়ের ল্যাংচার বদনাম হয়ে আছে, সেই জন্য বলছি। স্যার আমাদের দোকানে এইখানটা হয়নি। আচ্ছা, 32 বছর বলছে চলছে দোকান। আমরা শক্তিগড়ে থেমেছিলাম একটু চা খাবো বলে, কিন্তু তার হলো না, কারণ ওই চায়ের দোকানওয়ালা আমাকে ফ্লাস্ক থেকে পুরনো চা ঢেলে দিচ্ছিল। আমি বললাম ওটা খাবো না, এবং ফ্রেশ চাও তৈরি করবে না। তাছাড়াও এদের অ্যাটিচিউড এখনো কিন্তু চেঞ্জ হয়নি। মনে আছে সৈয়দ মুস্তফা আলীর একটা গল্প ছিল, সেখানে দুপুরবেলায় তিনি একটা দোকানে গিয়েছিলেন সাবান কিনবেন বলে। তো দোকানদার তখন একটু ঝিমোচ্ছিলেন। দোকানদারকে সাবানের কথা জিজ্ঞেস করতে বললেন যে না, ও সাবান বিক্রির না। বুঝুন, দোকান করে আছে অথচ বাঙালি বলছে সাবান বিক্রি করবে না। আয়েসটাই আসল। কি আশ্চর্য! আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম রিপন স্ট্রিট বা পার্ক সার্কাসের সেই এলাকাটাতে যেখানে সৈয়দ মুস্তফা আলী থাকতেন। এটাই মাইকেল মধুসূদন দত্তের কবর আছে এই সেমেট্রির মধ্যে। ঢুকে পড়েছি আমরা পার্ক স্ট্রিট। তো কলকাতা ভ্রমণের গল্প আজকের এপিসোডে নয়। যাই হোক, আমরা ব্যাংকের কাজকর্ম মোটামুটিভাবে মিটিয়ে চলেছি আমাদের বড়বাজারের বাড়িতে। সেখানে আখির কিছু কাজকর্ম আছে। বড়বাজারের বাড়ি অবশ্যই বড়বাজারে, তার মানে হাওড়া স্টেশনের বা হাওড়া ব্রিজের কাছাকাছি। পরিষ্কার দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ কতবার যে হেঁটে পার হয়েছি তার হিসেব নেই। একটা সময়
ইউএসএ থেকে কলকাতায় এলে ভোরবেলা হাফ প্যান্ট পরে একা একা হেঁটে চলে যেতাম ব্রিজের ওপর দিয়ে, গঙ্গা পেরিয়ে হাওড়ার দিকে। তারপর এক কাপ চা, আর সেই চায়ের সাথে মিশে থাকতো শহরের গন্ধ। এই হাওড়া ব্রিজ আমার শ্বশুরবাড়ির থেকে এত কাছে যে এমনও হয়েছে যে আমি আমার বড় মেয়েকেও নিয়ে গেছিলাম এই হাওড়া ব্রিজে হাঁটাতে। বুঝুন ব্যাপারটা। স্ট্যান্ড রোডের এই এলাকায় একটা জায়গা যেটা অনেকেই খেয়াল করে না, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে ইতিহাস। এইটা হলো পুরনো ট্যাক্সশাল বা ওল্ড মিন্ট। 1757 সালের পরে যখন ব্রিটিশরা কলকাতায় তাদের প্রভাব বাড়াতে শুরু করে, তখনই এখানে তৈরি হয় ট্যাক্সশাল, যেখানে মুদ্রা তৈরি হতো। তবে এই মিন্টটি কিন্তু কলকাতার প্রথম ট্যাক্সশাল নয়। এই মিন্ট থেকেই ব্রিটিশ ভারতের অনেক প্রথম দিকের কয়েন বেরিয়েছে। একটা সময় এই জায়গাটা ছিল পুরোপুরি ইকোনমির কেন্দ্রবিন্দু। আমি যতটা জানি এই ট্যাক্সশালটি তৈরি হয়েছিল 1830 সালে এবং চলেছিল 1952 সাল পর্যন্ত। আর আঁখিদের বাড়িটা এখান থেকে মোটামুটি ঢিল ছোড়া দূরত্বে আর কি। তো আঁখিদের বড়বাজারের ঠাকুরবাড়ির ইতিহাস এবং গল্প নাহলে অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরনো ফাইল থেকে বড়বাজারের দু একটা ক্লিপ শেয়ার করছি যখন আমার মেয়েরা ছোট ছিল তখনকার। হাতে যে লাল আছে ঠাকুরের, ও হাতটা ওরকম লাল করবে। তুমি এত ভালো করে ওটা কি করে হলো সেটা তোমার সঙ্গে আমার শুয়ে শুয়ে গল্প। হ্যাঁ তাই বুঝি। হ্যাঁ, ভজহরি মান্নাতে এসে আমরা লঞ্চ করবো বলে। স্টার থিয়েটারের পাশে যে ভজহরি মান্না, সেটাতে এসে আমরা। মোচা আছে, আর ছানা আছে, ধোকা আছে, চিনা আলু পোস্ত আছে, আলু পোস্ত আছে। তো কি নেবে? পুঁই শাক ফাক কিছু নেবে? পুঁই শাক, পুঁই শাক ফাক আছে কিছু? পুঁই শাক আছে, পুঁই শাক আর মোচা দিয়ে দেবে। আমরা একটা থালি অর্ডার দিয়েছি, আর যে মাছটা ওখানে একদমই পাওয়া যায় না সেই পাবদা, আর আঁখি দিয়েছে বোধহয় মাটন কাটলেট। আর ভজহরি মান্নার সম্বন্ধে তো বলার কিছুই নেই, এটা টপ 10 বেঙ্গলি রেস্টুরেন্ট ওয়ার্ল্ডের মধ্যে নাম করা যেতে পারে আর কি। আমাদের খুবই ভালো অভিজ্ঞতা, অনেক এসেছি আমরা আগে। প্রথমেই আমাদের দিয়েছে কাঁসার গ্লাসে বটল ওয়াটার। ভাবা যায়। এসে গেছে আমাদের থালি, খুবই তাড়াতাড়ি থালি এসে গেছে, বিশাল থালি। এর মধ্যে আছে দুটো লুচি, সাদা ভাত, একটা পাঁপড় টাইপের, শুক্তো, ছোলার ডাল, আলু পটলের বোধহয় ডালনা, আর পুঁই শাক। আর আমি একটা পাবদা মাছ অর্ডার দিয়েছিলাম। হচ্ছে গয়না বড়ি ভাজা, তাই তো? যেটা আগের এপিসোডে বলেছিলাম, আমরা একটা খুব জরুরি কাজ নিয়ে এসেছি কলকাতায়। তো কাজটা মোটামুটি আমাদের হয়ে গেছে। সেই জন্য আমি আর আঁখি, আমার দিদিমার ভাষায় আপনি আর কোপনি, বেরিয়েছি আজকে একটু রিল্যাক্স করতে। কিছু বাজার করারও আছে, সেসবগুলো হবে। আর শ্যামবাজারের থেকে ভালো আর জায়গা কোথায় হতে পারে বাজার করার। পুঁই শাক, প্রথমে একটু এই মটর ডাল দেখি, মিষ্টি মিষ্টি ঘটি স্টাইলের। বড়িটাও ভালো, বেগুন ভাজা, শুক্তো দেখি, শুক্তোর স্বাদ শুক্তোরই আছে, রিয়েলি গুড। হচ্ছে পটলের তরকারি, আলু পটলের দোরমা, দেখি একটু। বাই দ্য ওয়ে, এই এপিসোড কিন্তু ভজহরি মান্নার স্পন্সর নয়। আমরা নিজেরা পকেটের পয়সা খরচ করে খাচ্ছি এবং এনজয় করছি। ভালো, কিন্তু আমার হচ্ছে পটলটা একটু ওদের পাকা। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, ঠিক আছে। পুঁই শাক মোটামুটি নিরামিষ দিয়ে ডান। এইবার হচ্ছে পাবদা, বাহ বেশ বড় সাইজের পাবদা।
চিরন্তনী পাত্তা, বাহ, বাসন্তী পোড়া, ওর ডাঁটাটাই খেতে ভুলে গেছি। পারফেক্ট। চাটনি কিসের চাটনি? মোর দেন না। ভালো। দইটা দেই একটু। ভালো দই, একটু রসগোল্লা খেয়ে দিই। একটা নলেন গুড়ের আছে। ভালোই রসগোল্লা, মোটামুটি খাওয়া হলো সারা। এই সিস্টেমটা এখনো চালু আছে, বাটিতে হাত ধোয়া, গরম জল আর লেবু। কেউ একজন বলে না, বিখ্যাত ব্যক্তি যে প্রাণের আরাম মনের শান্তি, অনেকটা সেরকম। ভালোই খাবার, আসলে আমাদের হাতে সময় কম, না হলে অনেক কিছু খাওয়া যেত কুচকাচ। অবশেষে এসছে নলেন গুড়ের আইসক্রিম, আমাদের সবারই ফেভারিট। গুড়টা অনেক দিনের পুরনো, এটা বোঝা যাচ্ছে। তিনটে আনতে পারি। না না আর কিচ্ছু না। থ্যাংক ইউ। মিছরি, মিছরি আর মৌরি, ভালো। লাঞ্চের পরেই মোটামুটি আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। মিছিল নগরী কলকাতা। গুরু নানকের জন্মদিন উপলক্ষে মিছিল বেরিয়েছে, পুরো রাস্তা ব্লকড। কলকাতায় এলাম মাত্র 4 দিনের জন্য, কিন্তু এটা আশা করি শেষ দিনেও কলকাতা আমাদের ছাড়লো না। কলকাতা আছে কলকাতাতেই। তো মিছিল, জ্যাম জট সব সারিয়ে আমরা ফেরত চলে এলাম আমাদের বাইপাসের বাড়িতে। শেষমেশ আজকে আমাদের এখানে একটা লোকাল দোকান থেকে এগ রোল একটু খাচ্ছি স্ন্যাক্স হিসাবে। আজ রাত থেকেই গোছ কাজ শুরু করতে হবে। আগামীকাল সারাটা দিন আমরা আছি, সন্ধ্যায় আমাদের ফ্লাইট। বাপরে বাপে, তো রাতের বেলা একদম জমজমাট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ক্যালকাটা গ্রিনস। এইভাবেই শেষ হলো আমাদের ছোট্ট কলকাতা ট্রিপ। এখন রাত 8টা, অ্যাকচুয়ালি আজকে রাত 10টাতেই আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 2 AM এ। সো আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই। এই জায়গায় প্রায় কটা আছে? 11